হি স্পিক্স অ্যাজ ইফ ড্যাশ। এখানে চারটা অপশন দেখতে পাচ্ছেন, আমাদের সঠিকটা খুঁজে বের করতে হবে, রাইট? সো এখানে যেটা নোট করার বিষয় সেটা হচ্ছে অ্যাজ ইফ। যদি কোথাও অ্যাজ ইফ থাকে, আরেকটি কথা বলি, এই অ্যাজ ইফ এর জায়গাতে কিন্তু অনেক সময় অ্যাজ দো থাকতে পারে। সো অ্যাজ ইফ অথবা অ্যাজ দো যদি থাকে, সেক্ষেত্রে আমাদের দুইটা ক্লজ থাকে। যেমন এখানে দেখেন অ্যাজ ইফ এর আগে একটা ক্লজ হি স্পিক্স আছে, এবং এর পরে যে ক্লজ মানে যে সেন্টেন্স সেটা আমাদের অপশনে দেওয়া আছে। সো এটা আমাদের ক্লিয়ার যে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো থাকলে আমাদের দুইটা ক্লজ থাকে, রাইট? এবং এই রুল থেকে বিভিন্ন ভর্তি পরীক্ষায় প্রচুর পরিমাণে এমসিকিউ আসে। আর এই এমসিকিউটা অনেক ইম্পর্টেন্ট। এছাড়াও আমরা এখানে টোটাল 7টা এমসিকিউ নিয়েছি, যেগুলো 12তম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ে 2 তে এসেছিল, এবং এটা আমাদের পার্ট 1। সো এখন এই যে 1 নম্বর এমসিকিউ, হি স্পিক্স অ্যাজ ইফ, এটা নিয়ে আমি ছোট্ট একটি নোট দিব। সবাই এটা নোট করে নেবেন। সেটা হচ্ছে যদি কোনো সেন্টেন্সে এই অ্যাজ ইফ অথবা অ্যাজ দো থাকে, সেক্ষেত্রে আমাদের দুইটা ক্লজ হয়, এটা আমরা সবাই জানি, রাইট? বাট এখন যেটা নোট করবেন সেটা হচ্ছে এই যে অ্যাজ ইফ এর আগে যদি আমরা ভার্বের ভি ওয়ান ফর্ম বসাই, অর্থাৎ প্রথম যে সেন্টেন্স বা ক্লজ, সেখানে যদি আমরা ভার্বের ভি ওয়ান ফর্ম বসাই, সেক্ষেত্রে আমাদের পরবর্তী যে ক্লজ হবে সেখানে আমাদের ভার্বের ভি টু ফর্ম বসাতে হবে, সোজা কথা। আর যদি প্রথম ক্লজে আমাদের ভার্বের ভি টু ফর্ম বসে, সেক্ষেত্রে আমাদের পরবর্তী যে ক্লজ হবে সেখানে আমাদের হ্যাড প্লাস ভি থ্রি বসাতে হবে। আমি আবারও বলি, অ্যাজ ইফ অথবা অ্যাজ দো এই দুইটা যদি থাকে, এর প্রথম যে ক্লজ এখানে যদি ভার্বে ভি ওয়ান ফর্ম বসে, পরবর্তী ক্লজে আমাদের ভি টু বসাতে হবে। আর প্রথমে যদি ভি টু বসে, পরবর্তীতে আমাদের হ্যাড প্লাস ভি থ্রি বসাতে হবে। একদম সোজা, যে ভি ওয়ান হলে ভি টু, ভি টু হলে হ্যাড প্লাস ভি থ্রি, একবারে শর্টকাটে হয়ে গেল। সো এখন এখানে কি আছে দেখেন তো, হি স্পিক্স ভার্বের সাথে এর যুক্ত আছে, তার মানে কি আছে, ভি ওয়ান আছে, রাইট? তার মানে আমাদের কি নিতে হবে, ভি টু নিতে হবে। সো দেখেন এই যে 1 নম্বরে কি আছে, প্রেজেন্ট ফর্মে আছে, তার মানে এটা আমাদের উত্তর হবে না। বি নম্বরে কি আছে, হ্যাড নোন, এটাও উত্তর হবে না। হ্যাড নোন কখন হতো বলেন তো, যদি এই যে স্পিক্স এটার জায়গাতে আমাদের যদি স্পোক থাকতো, অর্থাৎ পাস্টে থাকতো, সেক্ষেত্রে আমাদের এই যে হ্যাড নোন এটা উত্তর হতো। এরপর দেখেন আমাদের ঘ নম্বর, এখানে কি আছে, নো, এটাও দেখেন প্রেজেন্টে আছে, তার মানে এটা আমাদের উত্তর হবে না। এখন দেখেন খ নম্বর, দেখেন নিউ, এটা হচ্ছে আমাদের ভি টু, অর্থাৎ পাস্টে আছে, দ্যাটস আমাদের সঠিক উত্তর কি হবে বলেন তো, খ নম্বর। এরপর 2 নম্বর এমসিকিউ, আই টু সাফার ফ্রম ফিভার ফর 3 days। এখানে যে নোট করার বিষয় সেটা হচ্ছে ফর 3 days। আমরা সবাই জানি যদি কোনো সেন্টেন্সে ফর অথবা সিন্স থাকে, সেক্ষেত্রে আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে করতে হয়, রাইট? এই যে ফর 3 days, এই ফর থাকলে বোঝায় ধরে, যেমন 1 ঘন্টা ধরে, 2 ঘন্টা ধরে, 3 দিন ধরে, আমরা বলতে পারি যে 10 দিন ধরে, এরকম। আর সিন্স থাকলে বোঝায় থেকে, যেমন সকাল থেকে, বিকাল থেকে, তারপর যেমন শনিবার থেকে, রবিবার থেকে, এইরকমও হতে পারে। মানে থেকে বোঝালে আমাদের সিন্স নিতে হয়, এবং ধরে বোঝালে ফর নিতে হয়। আর এইরকম যদি থাকে, সেক্ষেত্রে আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে করতে হয়, রাইট? এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানে কি বলেন তো, এই যে দেখতে পাচ্ছেন হ্যাভ, হ্যাজ, হ্যাজ বিন, তারপর কি বলেন তো, ভার্বের সাথে আইএনজি করতে হয়। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে কি বলেন তো, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, তারপর ভার্বের সাথে আইএনজি ইউজ করতে হয়। এবং এটা আমরা কি দেখে বুঝলাম, এই যে ফর 3 days, এই একটা ক্লু দেখে। এখন এই চারটা অপশন দেখেন, ক নম্বরে কি বলেছে, হ্যাভ সাফার, এখানে কিন্তু হ্যাভ বিন নাই, তার মানে এটা আমাদের উত্তর হবে না, এটা আমাদের ভুল। গ নম্বর দেখেন, এটাও আমাদের ভুল। তারপর দেখেন খ নম্বর, এটাও আমাদের ভুল। দেখেন ঘ নম্বর আছে, এটা আমাদের সঠিক উত্তর, যে হ্যাভ বিন সাফারিং, যে আই হ্যাভ বিন সাফারিং ফ্রম ফিভার ফর 3 days, মানে আমি 3 দিন ধরে এই ফিভারে ভুগতেছি, মানে সাফার করতেছি। ক্লিয়ার কি হয়েছে এটা? এখন 3 নম্বর এমসিকিউ, পলিটিশিয়ান ওফেন ইউজ স্টুডেন্ট অ্যাজ ড্যাশ। এখানে কি হবে, ক্যাটস ফাউ, টিমিড, ডিয়ারিং, কিথ অ্যান্ড কিন। সো এখানে আমাদের সঠিক উত্তর হবে এই যে ক নম্বর, ক্যাটস ফাউ। এই ক্যাটস ফাউ দেখতে পাচ্ছেন, এটা একটা ইডিয়ম ফেস, এবং এর মানে হচ্ছে কারো নিজের সাথে কাউকে ব্যবহার করা। সোজা কথা, আমি যদি অন্য কাউকে আমার নিজের সাথে ব্যবহার করি, সেক্ষেত্রে আমরা ক্যাটস ফাউ এটা আমরা ইউজ করতে পারি। আর এখানে বলেছে যে পলিটিশিয়ান ওফেন ইউজ স্টুডেন্ট, মানে পলিটিশিয়ান প্রায় স্টুডেন্টকে ব্যবহার করে, কি ক্ষেত্রে, অ্যাজ ক্যাটস ফাউ, মানে নিজের সাথে ব্যবহার করে। আহ, আমাদের বাংলাদেশে কিন্তু সবসময় এটাই করা হয়, যে স্টুডেন্টকে পলিটিশিয়ানরা নিজের সাথে ব্যবহার করে। সো আমাদের সঠিক উত্তর কি হবে বলেন তো, ক নম্বর, ক্যাটস ফাউ। এটা একটা কি বলেন তো, ইডিয়ম ফেস, এবং এটা মানে হচ্ছে কারোর জন্য কাউকে ব্যবহার করা। এখন আপনাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট, সেটি হলো পকেট গ্রামার। আমি মূলত মাস্টার বইয়ে প্রায় সকল গ্রামার বলতে পারেন, এটা মাস্টার বইয়ের একটা সামারি। সকল গ্রামার একসাথে সুন্দর করে সাজিয়ে এই পকেট গ্রামারটি তৈরি করা হয়েছে, এবং এখানে মাস্টার বইয়ে প্রায় সকল গ্রামার দেওয়া আছে। এছাড়াও আদার যে ফেমাস বইগুলো আছে, সেগুলো থেকেও অনেক গুরুত্বপূর্ণ গ্রামারগুলো এখানে সুন্দর করে সাজিয়ে টপিক ওয়াইজ কিন্তু দেওয়া আছে। এবং এইটার মূল্য মাত্র 100 টাকা, এবং এটা আপনি পিডিএফ ফাইল পাবেন। এবং এছাড়াও আমাদের কিন্তু একটা এক্সাম ব্যাচ চলতেছে, আর আপনি যদি আমাদের এই এক্সাম ব্যাচে ভর্তি হন, তাহলে আমাদের এই পকেট গ্রামারটি একদম সম্পূর্ণ ফ্রিতে পাবেন।
আর আমাদের যে এক্সাম ব্যাচ, এটার মূল লক্ষ্য হচ্ছে পুরো মাস্টার বইকে সম্পূর্ণ কমপ্লিট করা। আমাদের যে রুটিন, আপনি আমাদের রুটিনটা দেখতে পারেন আমরা কিভাবে পুরো মাস্টার বইকে স্টেপ বাই স্টেপ সাজিয়েছি। আর আমরা এই এক্সাম বেসের মাধ্যমে পুরো মাস্টার বইকে কিন্তু কভার করব। সো আপনি যদি আমাদের এক্সাম বেসে অথবা আমাদের পকেট গামা যদি নিতে চান, তাহলে অবশ্যই আমাদের পেজে মেসেজ করবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাদের এই ভিডিওর নিচে অথবা আমাদের কমেন্ট বক্সে আমি দিয়ে দিব। এরপর 4 নম্বর এমসিকিউ, লোকটি মর্মর অবস্থা। সো এখানে যেটা বলছে যে মর্মর, এই যে মর্মর মানে বোঝায় যে সে কিন্তু মারা যায়নি, মানে মারা যাবে এইরকম একটা অবস্থা। যখন এইরকম বোঝায় সেক্ষেত্রে আমাদের এই যে অ্যাবাউট টু এটা নিতে হয়, মানে বি অ্যাবাউট টু নিতে হয়। এই বি এর জায়গাতে আমরা এম, ইজ, আর ওয়াজ আর যে কোনো একটা কিছু বসাতে পারি, এখানে বসানো আছে ইজ। সো এখানে যেহেতু বোঝাচ্ছে যে লোকটি মর্মর অবস্থা, তার মানে আমাদের সঠিক উত্তর কি হবে, এই যে খ নাম্বার এটা, যে দ্য ম্যান ইজ অ্যাবাউট টু ডাই। এখানে এইটা হচ্ছে নোট করার বিষয়, এটা হচ্ছে আমাদের মেইন জিনিস যে ইজ অ্যাবাউট টু। এর মানে কি বলেন তো, মর্মর মানে সে এখনো মারা যায়নি বাট মারা যাবে এইরকম, মানে মর্মর অবস্থা এরকম যদি বোঝায় সেক্ষেত্রে আমাদের বি অ্যাবাউট ইউজ করতে হয়। আর এই বি এর জায়গাতে এম বসতে পারে, ইজ বসতে পারে, যেমন এখানে ইজ বসেছে। ক্লিয়ার? এখন 5 নাম্বার এমসিকিউ, এভরিবডি হেটস আ লায়ার। এই যে সেন্টেন্স দেখতে পাচ্ছেন, এটা আমাদের ইন্টারোগেটিভে করতে হবে, রাইট? সো এখানে আমি ছোট্ট একটি নোট দিব, যেটা আমি এর আগেও দিয়েছি। সেটা হচ্ছে এই যে এভরিবডি দেখতে পাচ্ছেন, এছাড়াও আরো অনেক কিছু থাকতে পারে, আমি এগুলো লিখে দিচ্ছি। সেটা হচ্ছে এভরিওয়ান। আবার এখানে থাকতে পারে অল, মানে এভরিবডি, এভরিওয়ান, অল, এইগুলো যদি সেন্টেন্সের শুরুতে বসে, তাকে যদি আমরা ইন্টারোগেটিভ করতে যাই সেক্ষেত্রে আমাদের হু নিয়ে আসতে হয়। ক্লিয়ার? এখন এই যে খ নাম্বার দেখেন, এখানে কিন্তু হু নাই, তার মানে দেখেন খ নাম্বার এটা আমাদের উত্তর হবে না, প্রথমটা আমাদের বাদ গেল। এরপর দেখেন ক নাম্বার কি আছে, হু হেটস আ লায়ার। দেখেন এখানে আমাদের করতে বলেছে ইন্টারোগেটিভ। আমরা সবাই জানি যে একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে যখন আমরা ইন্টারোগেটিভ করি তখন কিন্তু আমরা হু যদি নিয়ে আসে সেক্ষেত্রে আমরা নেগেটিভ কিন্তু করি, অ্যাফার্মেটিভকে নেগেটিভ করা হয়। তার মানে আমাদের ডাজ নট নিতে হবে, হু ডাজ নট। ক্লিয়ার? বাট এখানে কি আছে দেখেন তো, ডাজ নট কি আছে, নাই, তার মানে এটা আমাদের উত্তর হবে না। এখন যদি উত্তর হয় গ অথবা ঘ, এই দুইটার মধ্যে উত্তর হবে। সো এখানে যেটা মেইন বিষয় সেটা হচ্ছে দেখেন, হু ডাজ নট হেটস আ লায়ার, হু ডাজ নট হেট আ লায়ার। এই যে দেখতে পাচ্ছেন মেইন ভার্ব, এখানে আছে হেটস, ভার্বের সাথে যুক্ত করে সিঙ্গুলার করছে, আর এখানে দেখেন একদম বেস ফর্মে বসেছে, রাইট? সো এই দুটার মধ্যে কোনটা উত্তর হবে, এটা কিন্তু সবাই ভুল করে। আমি এটা আজকে বলতেছি, আজকে পর থেকে আর ভুল করবেন না। সেটা হলো যে একটা সেন্টেন্সে যদি একবার সিঙ্গুলার করা হয়ে যায় তারপরে আবার সিঙ্গুলার করার কোনো প্রয়োজন নাই। যেমন এখানে দেখেন ডাস, এই ডাস দিয়ে কিন্তু সিঙ্গুলার করা হচ্ছে, ডু এর সাথে কিন্তু আমরা ইয়ে যুক্ত করছি, রাইট? যেহেতু এখানে ডাস আছে মানে সিঙ্গুলার আগেই হয়ে গেছে, সেক্ষেত্রে কি আবার হেটার সাথে এর যুক্ত করে সিঙ্গুলার করার কোনো প্রয়োজন আছে? নাই। দ্যাটস ওয়াই ডাস যদি থাকে সেক্ষেত্রে আমাদের ভার্বের বেস ফর্ম বসাতে হয়। ক্লিয়ার? সো এটা আমাদের ভুল, তার মানে উত্তর হবে কি বলেন তো, এইটা। সো এখানে আমি আরেকটা নোট দিই, সেটা হচ্ছে যদি কোনো সেন্টেন্সে ডু ভার্ব থাকে, ডু ভার্ব কিন্তু তিনটা, সেটা হচ্ছে ডু, ডাজ, আর একটা হচ্ছে ডিড। এই যে ডু ডাজ ডিড মানে ডু ভার্ব, এর পরে যদি কোনো ভার্ব বসে সেটা আমাদের বেস ফর্ম বসাতে হয়। সোজা কথা, যদি এটা বুঝতে না পারেন তাহলে এটা মাথায় রাখবেন, তাহলে ইনাফ। যে ডু ভার্ব যদি থাকে তারপর যদি কোনো ভার্ব বসে, ভার্বে কোন ফর্মে বসাতে হয়, বেস ফর্মে বসাতে হয়। কিন্তু এখানে কি আছে, সিঙ্গুলার আছে, তার মানে এটা উত্তর হবে না। এখন ঘ নাম্বার বেস ফর্মে আছে, এটা আমাদের সঠিক উত্তর। এরপর 6 নম্বর এমসিকিউ, ফাইন্ড আউট দ্য কারেক্ট সিনোনিম অফ দ্য ওয়ার্ড অ্যাবিলিটি। এই যে অ্যাবিলিটি দেখতে পাচ্ছেন, এটা সঠিক সিনোনিমটা কি? অ্যাবিলিটি মানে কি বলেন তো, অ্যাবিলিটি মানে বোঝায় ক্ষমতা বা সক্ষমতা। তাহলে কি উত্তর হবে, ক্যাপাবিলিটি। এটা কিন্তু অনেক সহজ ছিল, এটা সবারই পারার কথা। এরপর 7 নম্বর এমসিকিউ, নাই মামা চেয়ে কানা মামাই ভালো। এটা কিন্তু অনেক ফেমাস একটা ডায়লগ এবং এটা কিন্তু অনেক সহজ। আর এটা আপনাদের জন্য হোমওয়ার্ক, আপনারা সবাই কমেন্টে জানাবেন যে 7 নম্বর কি উত্তর হবে। দ্য পেশেন্ট ডাই বিফোর দ্য ডক্টর কেম। এখানে 4টা অপশন দেখতে পাচ্ছেন, ডাইড, হ্যাড ডাইড, হ্যাভ ডাইড, উড ডাইড। কোনটা উত্তর হবে, রাইট? সো আমি আপনাদের এখানে ছোট্ট একটু নোট দিব এবং এটা সবাই নোট করে নেবেন। এবং এই একটা নোট করলে শুধু এইটা না, আরো অনেক কোশ্চেন আছে যেগুলো আপনি অনেক ইজি ওয়েতে সলভ করতে পারবেন। যদি অতীতকালে 2টা ঘটনা থাকে, আমি আবারও বলি, যদি অতীতকালে 2টা ঘটনা থাকে সেক্ষেত্রে আমাদের একটা ঘটনা আমাদের ভার্বের ভি টু তে ইউজ করতে হয় এবং অপর একটি ঘটনা আমাদের হ্যাড প্লাস ভি থ্রিতে করতে হয়। অর্থাৎ এক পাশে আমাদের ভার্বের ভি টু মানে পাস্ট ইনডিফিনাইট টেন্স এবং পরবর্তী ক্লজে আমাদের পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করতে হয়। আর শর্টকাটে মনে রাখবেন যে এক পাশে ভি টু হলে অন্য পাশে আমাদের হ্যাড প্লাস ভি থ্রি বসাতে হবে। আবার এটা কিন্তু এইভাবেও হয় যে মনে করেন প্রথম পাশে আমাদের হ্যাড প্লাস ভি থ্রি আছে, তাহলে পরবর্তী পাশে আমাদের কি হবে বলেন তো, তখন আমাদের ভিটি ইউজ করতে হবে। সোজা কথা, যে অতীতকালে যদি 2টা ঘটনা হয়
তাহলে একটা ঘটনা আমাদের পাস্ট ইনডিফিনাইট অর্থাৎ ভার্বে ভি টু ফর্ম ইউজ করতে হবে এবং অন্য একটি ঘটনা আমাদের হ্যাড প্লাস ভি থ্রি অর্থাৎ পাস্ট পারফেক্টে করতে হবে। এটা একটা সোজা হিসাব। এখন এই যে দেখতে পাচ্ছেন বিফোর আছে, বিফোর এবং আফটার থাকলে আমাদের পাস্ট পারফেক্টে করতে হয় এবং এখানে এটা মনে রাখবেন যে বিফোর মানে আগে, বিফোর মানে কি বলতো আগেই তো, তাই না? আগে মানে আগে হ্যাড বসবে, আর আর আফটার মানে কি পরে, তার মানে পরে হ্যাড বসবে। এখন এখানে যেহেতু বিফোর আছে তার মানে কি বলেন তো আগে আমাদের হ্যাড বসাতে হবে, মানে হ্যাড প্লাস ভি থ্রি বসাতে হবে। এখন এই চারটা অপশনের মধ্যে হ্যাড প্লাস ভি থ্রি কয়টা জায়গাতে আছে দেখেন তো, একটা জায়গাতে আছে, সেটা হচ্ছে খ নম্বর, এটা আমাদের সঠিক উত্তর। আর ডাইড, হ্যাভ ডাইড, উড ডাইড এগুলো আমাদের উত্তর হবে না। সো এটা আমাদের সঠিক উত্তর। সো এখানে আমি ডিরেক্টলি বলতে পারতাম যে এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। এখানে আফটার এবং বিফোর থাকে, বিফোর থাকলে আমাদের আগে হ্যাড প্লাস ভি থ্রি বসাতে হয় আর পরে ভি টু বসাতে হয়, এটা কিন্তু আমি ডিরেক্টলি বলতে পারতাম, বাট আমি কিন্তু এটা বলি নাই। আমি বলেছি যে অতীতকালে যে কোনো দুইটা ঘটনা যদি থাকে সেক্ষেত্রে আমরা একটা ঘটনা ভার্বে ভি টু ফর্ম ইউজ করি এবং অন্য একটি ঘটনাতে আমরা হ্যাড প্লাস ভি থ্রি ইউজ করি। এবং এটা বলার কারণ এইরকম আরো অনেক এমসিকিউ আছে যেগুলোতে আফটার বিফোর থাকবে না, তারপরেও এই একটা টেকনিকের মাধ্যমে আপনি করতে পারবেন। এবং এই জায়গাতে এই আফটার বিফোর না থাকলেও হয়। যেমন দেখেন এখানে কি ইউজ করছে আমাদের কেম, ভার্বে ভি টু ফর্ম আছে, এক পাশে যদি ভি টু থাকে তাহলে তো অন্য পাশে হ্যাড প্লাস ভি থ্রি বসবে, তাই না? তো সেই হিসাবে দেখতে গেলে এটা ক্লিয়ার হয়ে যায়। এবং অনেক সময় এখানে কিন্তু দ্যাট থাকে, থেকে যায়। ড্যাট থাকলেও আমাদের একইভাবে করতে হয়, এক পাশে যদি ভি টু বসে অন্য পাশে কি বলেন তো হ্যাড প্লাস ভি থ্রি। সোজা কথা, অতীতের দুইটা ঘটনা মানে কি বলেন তো, এক পাশে ভি টু বসলে অন্য পাশে হ্যাড প্লাস ভি থ্রি। এখন 2 নম্বর এমসিকিউ, হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। এই সেন্টেন্সটা আমাদের সিম্পল করতে হবে। সো সিম্পল মানে বোঝায় একটা সাবজেক্ট একটা ভার্ব থাকবে, মানে একদম সিম্পলই হবে সেন্টেন্সটা, একটা সাবজেক্ট একটা ভার্ব। এখন এই ক নম্বরে দেখেন কি ইউজ করছে যে হি ইজ সো উইক দ্যাট ওয়াক, দেখেন মাঝখানে কিন্তু দ্যাট ইউজ করছে, আর দ্যাটের পরে আমাদের পুরো সেন্টেন্স লেখা লাগে। যেমন দেখেন এখানে এই কোশ্চেনে ছিল দ্যাট হি ক্যান নট ওয়াক, পুরো একটা সেন্টেন্স ছিল, বাট এখানে কিন্তু নাই। তারপরেও ধরে নেন যে ওয়াক একটা ভার্ব, তার মানে পুরো একটা সেন্টেন্স, তাহলে দেখলে দুইটা ভার্ব হয়ে গেল। বাট সিম্পলের কাজ কি, একটা ভার্ব একটা সাবজেক্ট, এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। কিন্তু এখানে দেখেন ভার্ব আছে কয়টা, দুইটা। দেখেন এই যে এই পাশে একটা এই পাশে একটা, মাঝখানে আছে দ্যাট। আর দ্যাট থাকলে সিম্পল এমনিতেও হয় না, দ্যাট থাকলে সেটা কমপ্লেক্সে হয়ে যায়। সো এগুলো আরো অনেক আলোচনা আছে, আমি জাস্ট শর্টকাট একটুই বললাম। তার মানে এটা আমাদের উত্তর হবে না। এরপর কি আছে খ নম্বর, হি ইজ ওয়াক, এটা তো কেন হবে না, দেখেন এখানে কিন্তু সো উইক এটা কথা বলাই নাই, এখানে তো অনেক মিসিং আছে, সো এটা আমাদের ভুল, এটাও হবে না। এরপর দেখেন গ নাম্বার, হি ইজ টু উইক টু ওয়াক অ্যান্ড হি ইজ ভেরি উইক টু ওয়াক। দেখেন এই দুইটা প্রায় সেম, একটাতে আছে টু উইক আর একটাতে আছে ভেরি উইক। সো এখন এই দুইটার মধ্যে কোনটা উত্তর হবে, এটা একটা কনফিউশন একটা বিষয়, রাইট? সো দেখেন এখানে কিন্তু বলেছে যে সে এতটাই দুর্বল যে সে হাঁটতে পারে না। তার মানে কি দেখেন তো, সে মাত্রা অতিরিক্ত দুর্বল, মানে অনেক দুর্বল যে হাঁটতে পারে না। যখন কেউ অতিরিক্ত দুর্বল হয়, সোজা কথা, যখন মাত্রা অতিরিক্ত কোনো কিছু বোঝানো হয় সেক্ষেত্রে আমরা টু ইউজ করি, টি ডাবল ও টু, এই টুটা ইউজ করি আমরা যখন মাত্রা অতিরিক্ত বোঝানো হয়। আর এই ভেরি কখন হয় জানেন, যখন নর্মালি একটা সুন্দর মানে অনেক সুন্দর বোঝানো হয়, মানে মানে কি বলে বেশি মডিফাই করা হয়, সেক্ষেত্রে আমরা ভেরি ইউজ করি। যেমন আমরা কিন্তু বলি যে ভেরি বিউটিফুল, মানে কি বলতো অনেক সুন্দর। বাট আমি যদি বলি যে টু বিউটিফুল, তাহলে তাহলে বোঝাবে সে মাত্রা অতিরিক্ত বিউটিফুল, মানে অনেক বেশি সুন্দর। তেমনি একইভাবে ভেরি উইক মানে বোঝায় সে দুর্বল, বাট টু উইক মানে বোঝায় সে এতটাই দুর্বল, মানে এতটাই যে সে উইক যে সে হাঁটতেই পারে না। দেখেন এই কনটেক্সে কিন্তু ভেরি থেকে টু উইক এটা কিন্তু মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট, দ্যাটস ওয়াই আমাদের এখানে টু এটা উত্তর করতে হবে, কারণ টু মানে বোঝায় মাত্রা অতিরিক্ত কোনো কিছু, এই জন্য ভেরি এটা আমাদের হবে না। এরপর 3 নম্বর এমসিকিউ, মিল্ক অ্যান্ড ওয়াটার মিক্স। এই যে মিল্ক অ্যান্ড ওয়াটার এটা একটা ইডিয়ম ফ্রেজ, এর মানে বোঝায় দুর্বল টাইপসের মানুষ যারা নিজে সিদ্ধান্ত নিতে পারে না, যাদের ব্যক্তিত্ব তেমন স্ট্রং না, তাদেরকে বলা হয় মিল্ক অ্যান্ড ওয়াটার, মানে যেমন টিমিড মানে ভীতু যারা, এইটা আমাদের সঠিক উত্তর। ক্লিয়ার? এখন আপনাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট, সেটি হলো পকেট গ্রামার। আমি মূলত মাস্টার বইয়ে প্রায় 95% গ্রামার রুল টপিক ওয়াইজ সুন্দর করে সাজিয়ে ছোট্ট একটি নোট তৈরি করেছে, যার নাম হচ্ছে পকেট গ্রামার। এখানে মাস্টার বইয়ে প্রায় সকল গ্রামার রুল, এছাড়াও আদার যে ফেমাস বইগুলো রয়েছে যেমন ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম, টোফেল বই থেকে গুরুত্বপূর্ণ গ্রামার রুল নিয়ে টপিক ওয়াইজ সুন্দর করে সাজিয়ে পকেট গ্রামারটি সাজানো, যেটা মূল্য মাত্র 100 টাকা এবং এটা আপনি পিডিএফ ফাইল পাবেন। এছাড়াও আমাদের
এক্সাম ব্যাচ চলতেছে, আপনি চাইলে আমাদের এক্সাম ব্যাচে ভর্তি হতে পারেন। আর আমাদের এই এক্সাম ব্যাচের টার্গেট হলো পুরো মাস্টার বইকে কমপ্লিট করা। এছাড়াও আমাদের এক্সাম ব্যাচে ভর্তি হলে আপনি আমাদের এই 100 টাকার পকেট গ্রামার সম্পূর্ণ ফ্রিতে পাবেন। এছাড়াও আমাদের একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের একটা শিট আছে, সেটা আমরা এক্সাম ব্যাচে ফ্রিতে দিচ্ছি। এখন আপনি চাইলে আমাদের এক্সাম ব্যাচেও ভর্তি হতে পারেন। সো আপনার হাতে দুইটা অপশন, একটা হচ্ছে পকেট গ্রামার, যেটা আপনি আলাদাভাবে এটা আপনি পারচেজ করতে পারেন, যেটা মূল্য 100 টাকা। এবং আরেকটি হলো এক্সাম ব্যাচ, আপনি চাইলে এক্সাম ব্যাচে ভর্তি হতে পারেন, যেখানে মাস্টার বইকে কমপ্লিট করা হচ্ছে। আর এক্সাম ব্যাচে ভর্তি হলে তো পকেট গ্রামার এমনিতেই ফ্রিতে পাবেন। এবং আপনি যদি ভর্তি হতে চান তাহলে অবশ্যই আমাদের পেজে মেসেজ করবেন, অথবা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটি কমেন্ট বক্সে দিয়ে দিব, অথবা আমাদের ভিডিও নিচে দেখবেন হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া আছে। এরপর 4 নাম্বার এমসিকিউ, দা পোর ড্যাশ মাস ইন উইন্টার। সো এই জায়গাতে কোনটা উত্তর হবে? সাফার, সাফার্স, সাফারিং, সাফার, কোনটা হবে বলেন তো? সো এখানে ছোট্ট একটি নোট, এটা সবাই মনে রাখবেন, সেটা হচ্ছে দা প্লাস অ্যাডজেক্টিভ। এই যে দা প্লাস অ্যাডজেক্টিভ যখন বসে তখন সেটা প্লুরাল কমন নাউন হয়ে যায়। যেমন এক্সাম্পল একটা দিয়ে, যেমন আমরা বলতে পারি দা রিস। দেখেন রিস একটা অ্যাডজেক্টিভ, তার আগে কি বসেছে? দা। এই দা প্লাস অ্যাডজেক্টিভ বসে তাকে বলা হয় প্লুরাল কমন নাউন, এবং এর বাংলা মিনিং আসে ধনীরা। আবার আমি একইভাবে বলতে পারি দা ওয়াইজ। ওয়াইজ মানে জ্ঞানী, তাহলে জ্ঞানী একটা অ্যাডজেক্টিভ, তার আগে দা বসেছে, দা ওয়াইজ মানে কি? জ্ঞানীরা। দেখেন এগুলো কিন্তু অটোমেটিক্যালি প্লুরাল হয়ে যাচ্ছে, যে ধনীরা, তারপর জ্ঞানীরা। একইভাবে প্রত্যেকটা অ্যাডজেক্টিভ তার আগে কি বসেছে? দা। তাহলে দা পর মানে কি? গরিবেরা, মানে প্লুরাল। এখন সাবজেক্ট যদি প্লুরাল হয় আমাদের ভার্ব কি হবে? অবশ্যই প্লুরাল হবে। এখন দেখেন খ নম্বর, এখানে আছে সাফার্স, ভার্বের সাথে এস যুক্ত আছে। যখন ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত করা হয় তখন সেটা সিঙ্গুলার হয়ে যায়, কিন্তু এখানে আমাদের ভার্ব লাগবে প্লুরাল। তার মানে খ, এটা আমাদের উত্তর হবে না, এটা আমাদের ভুল। ক্লিয়ার? এবং এরপরে দেখেন সাফারিং, এটা হবে না, কারণ ভার্বের সাথে আইএনজি একা একা বসতে পারে না, দ্যাটস ওয়াই এটা আমাদের হবে না। এখানে আছে সাফার্ড, দেখেন এটা কিন্তু ঠিক আছে, বাট এই কনটেক্সে ভুল। কেন? এখানে বলেছে দ্য পোর সাফার মাস ইন উইন্টার। দেখেন গরিবেরা কিন্তু হচ্ছে শীতের মধ্যে অনেক সাফার করে, এটা কিন্তু চিরন্তন সত্যি কথা, এটা আপনি ডিনাই করতে পারবেন না। দ্যাটস ওয়াই আমাদের এটা প্রেজেন্টে করতে হবে, কিন্তু এখানে কি আছে? পাস্টে, সো এটা আমাদের ভুল। তাহলে বাকি থাকে দেখেন ক নম্বর, এটা আমাদের সঠিক উত্তর। এরপর 5 নম্বর, হি ইজ ড্যাশ আর রোগ। রোগ মানে যারা হচ্ছে বদমাশ হয়, রোগ নিনজা বলা হয়, যারা নারো টেনেমি দেখেছেন। সো এখানে কোনটা উত্তর হবে? এখানে হবে হি ইজ আউট অ্যান্ড আউট আর রোগ। সো আউট অ্যান্ড আউট মানে বোঝায় সে সম্পূর্ণ বেদব, মানে এখানে বোঝাচ্ছে যে সে একেবারেই পুরোপুরি বদমাস, মানে খুবই খারাপ, একবারে সম্পূর্ণ বদমাস, এরকম টাইপসের হলে আমরা আউট অ্যান্ড আউট ইউজ করি। এটা একটা ইডিয়ম ফ্রেজ। আমাদের সঠিক উত্তর এটাই হবে, যে হি ইজ আউট অ্যান্ড আউট আর রোগ। এগুলো ছোট ছোট জিনিস, এগুলো মুখস্থ করে নেবেন, এগুলো পরীক্ষাতে বারবার রিপিট হয়। এরপর 6 নম্বর, আই স দ্য বেগার ড্যাশ অন দ্য ফ্লোর, মানে আমি একটা ভিক্ষুককে দেখেছিলাম সে ফ্লোরে ঘুমিয়েছিল। এখন এখানে 4টা অপশনের মধ্যে কোনটা হবে, তাই না? সো এখানে ছোট্ট একটি নোট, সেটা হচ্ছে এই যে আমরা কিন্তু এটা সবাই জানি যে একটা ভার্বের পরে আরেকটা ভার্ব বসলে আমাদের ভার্বের সাথে আইএনজি ইউজ করতে হয়, এটা আমরা সবাই জানি, রাইট? সো দেখেন এখানে স একটা কি বলেন তো? ভার্ব, এবং এরপরে এখানে আরেকটা ভার্ব বসবে না? এখন একটা ভার্বের পরে যখন আরেকটা ভার্ব বসে তখন ভার্বের সাথে কি করতে হয়? আইএনজি করতে হয়। এখন আপনাদের কনফিউশন হতে পারে যে ভাইয়া এখানে তো 6 এর পরে দা বিগের একটা নাউন আছে, হ্যাঁ এইভাবে থাকতে পারে। তারপরে দেখেন ডিরেক্টলি একবারে ভার্ব বসেছে, দ্যাটস ওয়াই ভার্বের সাথে আইএনজি করতে হবে। যে স, তারপরে নাউন আছে, তারপরে আবার ভার্ব বসেছে, এরকম কিন্তু হয়, তারপরে আমাদের ভার্বের সাথে আইএনজি করা লাগে, কারণ এই ভার্বটা দেখেন 6 এর পরে, মানে একটা ভার্বের পরেই বসেছে। আপনারা এইভাবেও এটা মনে রাখতে পারেন যে আই স দ্য বেগার লেইং অন দ্য ফ্লোর। এরকম অনেক এমসিকিউ পরীক্ষাতে চলে আসে। সো এটা আমাদের সঠিক উত্তর। এখন 7 নম্বর এমসিকিউ, ওয়ার্ক ফাস্ট লেস্ট ইউ মিস দ্য ট্রেন। সো এখানে কোনটা উত্তর হবে? উড মিস, মিসড, শুড মিস, উইল মিস। এটা খুবই সহজ, এবং এই টাইপস এমসিকিউ শিক্ষক নিবন্ধনে প্রচুর এসেছে, প্রচুর। আমি এটা যে কতবার ব্যাখ্যা দিয়েছি তার কোনো হিসাব নাই। এখানে নোট করার বিষয় সেটা হচ্ছে লেস্ট। এই লেস্ট যদি থাকে তখন পরবর্তী ক্লজে আমাদের শুড নিয়ে আসতে হয়, এটা আমরা সবাই জানি, এটা একদম ইজি একটা রুল। সো এখানে দেখেন 4টা অপশনের মধ্যে শুড আছে একটা জায়গাতে, গ নাম্বার, এটা আমাদের সঠিক উত্তর। আর শুড একটা মডাল ভার্ব, তারপরে ভার্বের বেস ফর্ম বসে। এরপর 8 নম্বর এমসিকিউ, আই ওয়েন্ট টু দ্য লাইব্রেরি উইথ আ ভিউ টু ড্যাশ নলেজ। এটা খুবই সহজ, এখানে নোট করার বিষয় উইথ আ ভিউ টু, এবং এটা কি উত্তর হবে আপনারা সবাই কমেন্টে জানাবেন, এটা আপনাদের জন্য হোমওয়ার্ক। এবং এটা কিন্তু এর আগেও আমি অনেকবার ব্যাখ্যা দিয়েছি, খুবই সহজ, অবশ্যই কমেন্টে জানাবেন।
সো 1 নম্বর এমসিকিউ, এখানে বলেছে ইফ আই ওয়ার এ বার্ড। এটা মূলত কন্ডিশন। আমরা কন্ডিশন সম্পর্কে হালকা একটু জানবো। কন্ডিশন মানে কিন্তু ইফের ব্যবহার, এটা আমরা সবাই জানি। এবং এখানে কিন্তু দুইটা ক্লজ থাকে, দুইটা ক্লজ মানে দুইটা সেন্টেন্স। দেখেন দেখেন এখানে ইফ যুক্ত একটা সেন্টেন্স, দেখেন ইফের সাথে একটা সেন্টেন্স আছে আর একটা হবে কমার পরে একটা সেন্টেন্স, যেটা অপশনে আছে। সো ইফ যুক্ত যে ক্লজ বা সেন্টেন্স, এখানে যদি, এটা সবাই নোট করবেন, ইফ যুক্ত ক্লজে যদি ভার্বের ভি ওয়ান ফর্ম বসে, তাহলে পরবর্তী ক্লজে আমাদের উইল, মে এবং ক্যান ইউজ করতে হয়। আমি আবারও বলতেছি, ইফ যুক্ত ক্লজে যদি ভার্বের ভি ওয়ান ফর্ম বসে, তাহলে পরবর্তী ক্লজে আমাদের উইল, মে, ক্যান বসাতে হয়, এবং এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন। কিভাবে বুঝলাম এটা ফার্স্ট কন্ডিশন বলেন তো? দেখেন এখানে ইফ যুক্ত ক্লজে আমরা ভার্বের ফার্স্ট ফর্ম ইউজ করছি, দ্যাটস ওয়াই এটা ফার্স্ট কন্ডিশন, একদম সোজা। এবং পরবর্তীটা হলো, এই যে ইফ যুক্ত ক্লজে এখানে যদি আমরা ভার্বের ভি টু ফর্ম বসাই, তাহলে পরবর্তী ক্লজে আমাদের এই যে দেখতে পাচ্ছেন উইল, মে, ক্যান, এগুলো আমাদের পাস্টে নিয়ে আসতে হবে। উইল হয়ে যাবে উড, মে হয়ে যাবে মাইট, এবং ক্যান হবে কুড। সো দেখেন ইফ যুক্ত ক্লজে ভার্বের সেকেন্ড ফর্ম, তার মানে সেকেন্ড কন্ডিশন, এবং পরবর্তী ক্লজে দেখেন এই যে উইল হয়ে গেছে উড, মানে সেকেন্ড ফর্মে চলে এসেছে, মে হয়ে গেছে মাইট, ক্যান হয়ে গেছে কুড। এবং যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে থার্ড কন্ডিশন। থার্ড কন্ডিশন মানে ইফ যুক্ত ক্লজে হ্যাড প্লাস ভি থ্রি বসবে। এইটা হচ্ছে সবাই নোট করবেন, খুবই গুরুত্বপূর্ণ। ইফ যুক্ত ক্লজে কি বসবে বলেন তো? হ্যাড প্লাস ভি থ্রি, এবং পরবর্তী ক্লজে আমাদের উড হ্যাভ, তারপর কুড হ্যাভ এবং মাইট হ্যাভ বসাতে হয়, এবং এরপরে আমাদের ভার্বের 3 নম্বর ফর্ম বসে। এটা আমরা সবাই জানি। সো আমি এখানে আরেকটা ছোট্ট নোট দিই, সেটা হচ্ছে হ্যাভ ভার্ব। আমাদের হ্যাভ ভার্ব হচ্ছে 3টা, সেটা হচ্ছে হ্যাভ, হ্যাজ এবং হ্যাড। এই হ্যাভ ভার্বের পরে যদি কোনো ভার্ব বসে, সেটা সর্বদা ভার্বের 3 নম্বর ফর্মে বসে। ক্লিয়ার? সো এখানে দেখেন আমি 3টা কন্ডিশন লিখেছি, সেটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন এবং থার্ড কন্ডিশন। আমাদের কন্ডিশন মূলত 4 প্রকার, এই 3টা আর একটা আছে জিরো কন্ডিশন। জিরো কন্ডিশন সাধারণত পরীক্ষাতে আসে না। সো এই 3টা দেখেন, ইফের সাথে ভার্বের ফার্স্ট ফর্ম, তার মানে ফার্স্ট কন্ডিশন, এবং পরবর্তী ক্লজে দেখেন এই মডাল ভার্বগুলো কিন্তু ফার্স্ট ফর্মে বসেছে, উইল, মে, ক্যান, একদম সোজা। ইফের সাথে ভার্বের সেকেন্ড ফর্ম, দেখেন পরবর্তী এই যে উইল, মে, ক্যান, এগুলো সেকেন্ড ফর্মে চলে এসেছে, উড, মাইট, কুড। এবং থার্ড কন্ডিশন মানে যুক্ত ক্লজে ভার্বের 3 নম্বর ফর্ম বসবে, কিন্তু ভার্বের 3 নম্বর ফর্ম কখনো একা একা বসতে পারে না, এগুলো হ্যাভ ভার্ব নিয়ে বসে। দ্যাটস ওয়াই এখানে দেখেন হ্যাড হয়েছে, এবং পরবর্তী ক্লজে আমাদের উড হ্যাভ, কুড হ্যাভ এবং মাইট হ্যাভ বসাতে হবে। আর হ্যাভ ভার্বের পরে যদি কোনো ভার্ব বসে, ভার্বের 3 নম্বর ফর্ম বসে, যেটা আমি দেখেন এখানে আগেই দেখিয়েছি। এবং এই যে দেখতে পাচ্ছেন উইল, মে, ক্যান, উড, কুড, মাইট, এগুলো মডাল ভার্ব, মডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম বসে। এইগুলো আমরা এমনিতেই জানি, এগুলো মুখস্থ করার কোনো প্রয়োজন নাই। সো আমাদের 3টা হয়ে গেছে। এখন এই এমসিকিউটা দেখেন, এখানে বলেছে ইফ আই ওয়ার এ বার্ড। সেখানে কি আছে দেখেন তো? ওয়ার। দেখেন ভার্বের ভি টু ফর্ম, ভার্বের ভি টু ফর্ম থাকলে আমাদের কি করতে হয় বলেন তো? পরবর্তী ক্লজে আমাদের উড, মাইট, কুড এই 3টা বসাতে হয়, রাইট? সো দেখেন এখানে এইরকম উড, মাইট, কুড এই 3টার মধ্যে একটা আছে একটা জায়গাতে, সেটা হচ্ছে দেখেন ক নম্বরে উড। সো এটা আমাদের সঠিক উত্তর। ক্লিয়ার? এবং পরবর্তী দেখেন এই যে শুড, এগুলো আমাদের উত্তর হবে না, এটা ভুল আছে। দেখেন ফ্লিউ, এটা তো পাঁচটা আসতে হবে না। উইল দেখেন এটাও হবে না, 3টা এখানে ভুল। সঠিক উত্তর ক, এটা আমাদের সঠিক উত্তর। একদম সোজা, এগুলো কিন্তু বেশি কঠিন না। আর এখন যে একটা কোশ্চেন, সেটা হচ্ছে এখানে আয়ের পরে ওয়াজ না হয়ে ওয়ার কেন হয়েছে? সো দেখেন যখন কোনো কিছু কল্পনা করা হয়, যাকে আমরা বলি হচ্ছে অসম্ভব কল্পনা বা আনরিয়েল পাস্ট, মানে অসম্ভব কল্পনা করা বুঝালে আমাদের আমাদের পাস্ট ভার্ব ইউজ করতে হয়, মানে ভি টু ভার্বে ভি টু ফর্ম ইউজ করতে হয়। আর যদি সেখানে কোনো বি ভার্ব বসে, বি ভার্ব কিন্তু 8টা, সেটা হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, আর, বি, বি, বিং। এর ভিতর পাস্ট ফর্মে আছে 2টা, সেটা হচ্ছে ওয়াজ এবং ওয়ার। এবং বি ভার্ব বসলে আমাদের ওয়ার বসাতে হয়। জাস্ট এটা মনে রাখলেই হলো। আমি আবারও বলতেছি, যদি অসম্ভব কল্পনা মানে এরকম কাল্পনিক কিছু বোঝায়, যেমন এখানে বলছে ইফ আই ওয়ার এ বার্ড, আমি কি পাখি হতে পারবো? কখনোই পারবো না, এটা কিন্তু একটা কাল্পনিক। এই কাল্পনিক হওয়া বোঝালে যদি বি ভার্ব বসে, সেই ক্ষেত্রে আমাদের ওয়াজ না বসিয়ে আয়ের পরে আমাদের ওয়ার বসাতে হয়। এটা একটু মুখস্থ করে নেবেন, তাহলেই এনাফ। সো এরপর 2 নম্বর এমসিকিউ, শেরে বাংলা ওয়াজ এ। সো এখানে শেরে বাংলা এটা মূলত কে বলেন তো? শেরে বাংলা হচ্ছে একটা ম্যান অফ মার্ক। ম্যান অফ মার্ক মানে বোঝাচ্ছে ফেমাস একজন ব্যক্তি ছিলেন। এটা খুবই সোজা। 3 নম্বর বলেছে ওয়াক ফাস্ট লেস্ট ইউ ড্যাশ দ্য ট্রেন। এটা খুবই সহজ, এটা সবারই পারার কথা, কারণ এটা আমি এর আগে অনেকবার এক্সপ্লেন করেছি। যে একটা সেন্টেন্সে যদি লেস্ট থাকে, এখানে দেখেন লেস্ট আছে, লেস্ট থাকলে আমাদের পরবর্তী ক্লজে আমাদের শুড ইউজ করতে হয়। দেখেন এই 4টা অপশনের মধ্যে শুড আছে একটা জায়গাতে, সেটা হচ্ছে গ নম্বর। দ্যাটস ওয়াই এটা আমাদের সঠিক উত্তর। ক্লিয়ার? একদম সোজা এগুলা। এখন আপনাদের জন্য 3টা অ্যানাউন্সমেন্ট। প্রথমটি হলো পকেট গ্রামার। আমি মূলত মাস্টার বইয়ে প্রায় সকল গ্রামার রুল টপিক ওয়াইজ সুন্দর করে সাজিয়ে ছোট্ট একটি নোট তৈরি করেছি, যার নাম হচ্ছে পকেট গ্রামার। এখানে মাস্টার বইয়ে প্রায় সকল গ্রামার রুল
এছাড়াও আদার যে ফেমাস বইগুলো রয়েছে যেমন ইংলিশ ওয়ার্ড কম্পিটিটিভ এক্সাম এবং টোফেল বই থেকে গুরুত্বপূর্ণ গ্রামার রুল নিয়ে এই পকেট গ্রামারটি সাজানো এবং এইটি আপনার জন্য খুবই কার্যকর, স্পেশালি আপনি যদি বিসিএস, ব্যাংক, এনটিআরসি অথবা ইউনিভার্সিটি অ্যাডমিশন দেন তাহলে তো খুবই কার্যকর এবং এটা মূল্য মাত্র 100 টাকা এবং এটা আপনি পিডিএফ ফাইল পাবেন। এবং দ্বিতীয় অ্যানাউন্সমেন্ট হচ্ছে এক্সাম ব্যাচ। আমাদের এক্সাম ব্যাচে ভর্তি চলতেছে এবং আমাদের এক্সাম ব্যাচের মেইন টার্গেটটা হচ্ছে পুরো মাস্টার বইকে কমপ্লিট করা এবং আমাদের এই এক্সাম ব্যাচে ভর্তি হলে আপনি এই যে 100 টাকা পকেট গ্রামার এটা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন। এবং আমাদের তৃতীয় অ্যানাউন্সমেন্ট হলো সেকেন্ড টাইমার, অর্থাৎ আপনারা যারা রিঅ্যাডমিশন দিবেন আমাদের রিস্টার্ট ব্যাচে ভর্তি চলতেছে এবং আমাদের রিস্টার্ট ব্যাচে ভর্তি হলে আপনি এই যে পকেট গ্রামার এবং এক্সাম ব্যাচ দুটাই ফ্রিতে পেয়ে যাবেন। অর্থাৎ আমাদের রিস্টার্ট ব্যাচ শুরু হওয়ার আগেই আমাদের এক্সাম ব্যাচে বারবার পরীক্ষা দেওয়ার মাধ্যমে নিজেকে ইমপ্রুভ করতে পারবেন। সো দ্যাটস আ গ্রেট অপরচুনিটি। এখন আপনি যদি আমাদের এই 3টা কোর্সের মধ্যে যে কোনো একটাও যদি নিতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, আমাদের পেজে মেসেজ করবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমাদের ভিডিওর নিচে অথবা কমেন্ট বক্সে দিয়ে দিব। সো এখন 4 নম্বর এমসিকিউ। এখানে বলেছে তিনি কদাচিৎ মিথ্যা কথা বলেন। সো এখানে নোট করার বিষয় হচ্ছে কদাচিৎ। কদাচিৎ মানে বোঝায় সে মিথ্যা কথা বলে না বললেই চলে এবং এটার ইংরেজি হচ্ছে সেলডম। দেখেন এই 4টা অপশনের মধ্যে সেলডম একটা জায়গাতে আছে গ, এই জন্য আমাদের এটা সঠিক উত্তর। সেলডম মানে বুঝে কদাচিৎ, মানে বলে না বললেই চলে, মানে সে সত্যি কথাই বেশি বলে, মিথ্যা কথা বলে না বললেই চলে। সো 5 নম্বরে বলেছে হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ কমফোর্ট। সো কমফোর্টের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে কমফোর্টেবল। ঘ, এটা আমাদের সঠিক উত্তর। এবং এই টপিকটা আপনারা একটু ভালো করে পড়বেন। এই যে শিক্ষক নিবন্ধনে কিন্তু এখান থেকে প্রচুর পরিমাণে এমসিকিউ চলে আসে। যেমন এরকম প্রশ্ন আসতে পারে যে এই ওয়ার্ডটার নাউন ফর্ম কি, এটার অ্যাডজেক্টিভ ফর্ম কি, এটার অ্যাডভার্ব ফর্ম কি, এটা ভার্ব ফর্ম কি, এরকম কোশ্চিন আছে। সো এটা এই টপিকটা ভালো মতো পড়তে হবে। এখন 6 নম্বর এমসিকিউ, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। দেখেন এখানে বলেছে সকাল থেকে, যখন থেকে বোঝায় এরকম সেক্ষেত্রে আমাদের সিন্স নিতে হয়। এটা এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা সবাই জানি যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানে হ্যাভ বিন, হ্যাজ বিন ভার্বের সাথে আইএনজি। আমি এটা লিখেই দিচ্ছি, কি বলেন তো, হ্যাভ এবং হ্যাজ বিন এবং ভার্বের সাথে আইএনজি। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানে বোঝায় হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, তারপর ভার্বের সাথে আইএনজি বসবে। যেমন দেখেন এখানে বলছে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, তাই না? তাহলে কি হবে বলেন তো, ইট হ্যাজ বিন রেইনিং। দেখেন এটা হবে। এখন এই যে ক নাম্বার, এটা আমাদের আগেই বাদ, এখানে বলেছে ইটস রেইনিং, এটা আমাদের হবে না। এখানে আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে করতে হবে, কারণ এখানে থেকে বুঝাইছে। আমি এটা আরো ভালোভাবে বলতেছি যে যখন থেকে অথবা ধরে বোঝায়, যেমন 1 ঘন্টা ধরে, 2 ঘন্টা ধরে, এরকম বোঝায়। যেমন আমি 2 ঘন্টা ধরে ভিডিও বানাচ্ছি, আমি 2 ঘন্টা ধরে পড়তেছি, অথবা আমি সকাল থেকে কাজ করতেছি, এইরকম ধরে বা থেকে বোঝালে আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে করতে হয়। এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানেই বোঝায় হ্যাভ বিন, হ্যাজ বিন ভার্বের সাথে আইএনজি। যেটা দেখেন এই যে ক আর ঘ নাম্বারে নাই, সো এই দুটো আমাদের আগেই বাদ। এখন উত্তর হবে খ আর গ এর মধ্যে, তাই না? যদি থেকে বোঝায় সেক্ষেত্রে আমাদের সিন্স ইউজ করা লাগে, বাট এখানে আছে ফর্ম, দ্যাটস ওয়াই এটা ভুল। দেখেন বাকি থাকে যে খ নাম্বারে, এটা আমাদের সঠিক উত্তর। সো এখন 7 নাম্বার এমসিকিউ, ভুল করা মানুষের স্বভাব। সো এটা একটা প্রবাদ বাক্য, খুবই ফেমাস। সো এটা আপনাদের জন্য একটা হোমওয়ার্ক, আপনারা সবাই কমেন্টে জানাবেন যে 7 নাম্বার কোনটা উত্তর হবে। টু আর ইজ হিউম্যান, টু আর ইজ আ হিউম্যান, টু আর হিউম্যান, টু ইরো হিউম্যান। সো এইটা অবশ্যই কমেন্টে জানাবেন যে কোনটা উত্তর হবে। এখন আমাদের লাস্ট এমসিকিউ 8 নাম্বার, হি ইজ পোর বাট হি ইজ অনেস্ট। এই সেন্টেন্সটা আমাদের কি করতে হবে বলেন তো, কমপ্লেক্স করতে হবে, রাইট? সো সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার এবং এটা সম্পর্কে আমরা হালকা একটু জানবো। যেমন সবাই নোট করবেন এটা। সিম্পল মানে বোঝায় একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব থাকবে। সোজা কথা, একদম সিম্পল একটা সেন্টেন্স, একটা সাবজেক্ট একটা ভার্ব। আর কম্পাউন্ড সেন্টেন্স মানে বোঝায় এগুলো ফ্যান বয়েস দ্বারা যুক্ত থাকবে। এখন ফ্যান বয়েস মানে কি বলেন তো, এ ফর, এ ফর অ্যান্ড, এন ফর নেইদার নর অথবা নট অনলি বাট অলসো, তারপর বি ফর বাট, তারপর দেখেন কি আছে, ও ফর অর হয়, এখানে আমরা এইদার অর এটাও বলতে পারি। ওয়াই ফর ইয়েট এবং এস ফর সো অথবা দেয়ার ফর। সো সো এস ফর সো হয়, কিন্তু সো আর দেয়ার ফর দুটা সেম মিনিং দেয়, দ্যাটস এখানে আমরা দেয়ার ফর এটা রেখেছি। এবং আলাদাভাবে দুইটা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ইলস এবং আদারওয়াইজ। এই যে দেখতে পাচ্ছেন এই যে ফ্যান বয়েস, এইগুলা যদি কোনো সেন্টেন্সে থাকে তখন সেটা হয় কম্পাউন্ড সেন্টেন্স। এখন এই 8 নাম্বার দেখেন এখানে কি আছে, বাট। দেখেন যে বিফোর কই গেল বাট, এই যে বাট, বাট থাকলে সেটা কি হয়, কম্পাউন্ড। তার মানে আমাদের এই সেন্টেন্সটা কি আছে, কম্পাউন্ডে আছে। একে আমাদের কমপ্লেক্সে করতে হবে, রাইট? সো এই যে দেখতে পাচ্ছেন ফ্যান বয়েস, এইগুলা বাদে আদার যতগুলা আছে, যেমন দেখতে পাচ্ছেন হু, হুম, হুজ, হুইচ, যতগুলা আছে, যেমন অল দো, বিফোর, হোয়ার, হুইন, এইগুলা থাকলে সেটা কমপ্লেক্সে হবে। সোজা কথা, ফ্যান বয়েস বাদে যা আছে সবকিছু কমপ্লেক্সে হয়। ক্লিয়ার?
সো এখন এটা দেখেন কমপ্লেক্সে করতে হবে। সো দেখেন এখানে কিন্তু অ্যান্ড আছে, এটা আছে কম্পাউন্ডে, সো এটা আমাদের উত্তর হবে না, আগে বাদ দিলাম। সো দেখেন এই জায়গাতে দেখেন কি আছে, দো আছে, তার দো থাকলে কম্পাউন্ডে হয় এস, এস থাকলেও আমাদের কম্পাউন্ডে হয়, সিন্স এটা থাকলেও আমাদের কম্পাউন্ডে হয়। সো দেখেন এখানে তিনটাই তো সঠিক মনে হচ্ছে, রাইট? এটা কিন্তু কনফিউশনের বিষয়, অনেকে এটা কনফিউশন হবে যে এখানে তিনটাই সঠিক, তাহলে কোনটা উত্তর হবে। এইরকম যদি হয় সেক্ষেত্রে আমাদের পুরো সেন্টেন্সটা পড়তে হবে। এখানে বলেছে যে হি ইজ পোর বাট হি ইজ অনেস্ট, সে গরিব তারপরেও সে সৎ। দেখেন আমাদের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড মানে আমাদের সেটা কম্পাউন্ডে লেখা লাগে অথবা কমপ্লেক্সে লেখা লাগে, বাট আমাদের যে মূল ভাব বা মূল যে মিনিং, সেই মিনিংটা কিন্তু ঠিক থাকে। এখানে মিনিংটা হচ্ছে সে গরিব তারপরেও সে সৎ। এখন আমি যদি এটা বলি গ নাম্বার, যে যেহেতু সে এস মানে যেহেতু মিনিং দেয় মানে সেন্টেন্স শুরুতে বসলে, যেহেতু সে গরিব সেহেতু সে অনেস্ট, এরকম কিন্তু হয় না, যেহেতু সেহেতু এর সাথে মিলে না। এই যে সিন্স মানে যেহেতুই বোঝায়, যেহেতু সে গরিব সেহেতু সে সৎ, এটা দেখেন কোনোভাবে মিলে না। বাট আমি যদি এটা বলি দেখেন, দো হি ইজ পোর হি ইজ অনেস্ট, যে যদিও সে গরিব তারপরেও সে সৎ, দেখেন যদিও তবুও এরকম কিন্তু আমরা বলতে পারি, যদিও সে গরিব তবুও সে সৎ, অনেস্ট। সো দেখেন এটা আমাদের সঠিক উত্তর একবারে। আর মাথায় রাখবেন বাদ থাকলে আমাদের অপোজিটে কমপ্লেক্স করার সময় আমাদের দো অলদো এটাই নিয়ে আসতে হয়। তাছাড়াও আমি এখানে বাংলা করে বুঝিয়ে দিলাম যে দো এবং অলদো মানে দো এটাই মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট, আর যেহেতু সেহেতু এটা দ্বারা কিন্তু হচ্ছে না ভালো মতো, দ্যাটস ওয়াই দেখেন এই দুটো আমাদের ভুল। সেখানে সঠিক উত্তর কোনটা বলো তো? ক, এইটা। সো এখানে আমরা টোটাল 8টা এমসিকিউ সলভ করলাম, এবং আপনাদের জন্য একটা হোমওয়ার্ক, সেটা হচ্ছে ভুল করা মানুষের স্বভাব, এটা কি উত্তর হবে অবশ্যই কমেন্টে জানাবেন। এবং আমাদের যে অ্যানাউন্সমেন্ট গুলা, যেমন পকেট গামা যেটা মূল্য মাত্র 100 টাকা, যেটা আপনি পিডিএফ ফাইল পাবেন। এবং 2 নম্বর হচ্ছে আমাদের এক্সাম ব্যাচে ভর্তি চলতেছে, আমাদের টার্গেট পুরো মাস্টার বইকে কমপ্লিট করা, এবং এক্সাম ব্যাচে ভর্তি হলে পকেট গামাটি সম্পূর্ণ ফ্রিতে পাবেন। এবং 3 নম্বর হচ্ছে সেকেন্ড টাইমারদের জন্য আমাদের রিস্টার্ট ব্যাচে ভর্তি চলতেছে, এবং এই ব্যাচে ভর্তি হলে পকেট গামার প্লাস এক্সাম ব্যাচ এগুলো টোটালি ফ্রিতে পেয়ে যাবেন। এখন আমাদের এই 3টি কোর্সের মধ্যে আপনি যদি একটিও নিতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, অথবা আমাদের পেজে মেসেজ করবেন, অথবা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাদের কমেন্ট বক্সে দেওয়া থাকবে, অথবা আমাদের ভিডিও নিচে দেওয়া থাকবে। আর আমাদের পেজটা ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।